বিচার যদি সরকার সঠিকভাবে করতে না পারে তাহলে বিপ্লবের মুখ্য উদ্দেশ্যটা ব্যর্থ হবে। জাতিসংঘে ইতিমধ্যেই অফার করেছে যে তারা তদন্তের ব্যাপারে, বিচারের ব্যাপারে সাহায্য করতে চায়। কোন কাজটা করতে কতদিন সময় লাগবে এরকম একটা রূপরেখা জাতির সামনে দেওয়া উচিত, তা না হলে মানুষ আবার বিক্ষুব্ধ হওয়ার একটা সুযোগ পেতে পারে। প্রফেসর ইউনূস একটা অভ্যুত্থানের পরবর্তী সরকারের যে বিশাল দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার 14 দিনের পরে প্রথম তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। প্রথমত আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই। ডক্টর ইউনূসের প্রতি জাতির আকাশচুম্বী আশা এবং আকাঙ্ক্ষা আছে এবং তিনি একজন স্বপ্নবাজ মানুষ, ভিশনারি মানুষ। তার সেই বক্তব্যের মধ্য দিয়ে বিপ্লবের যে অ্যাসপিরেশন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং এই ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সাজাতে হবে সেই ব্যাপারে প্রাথমিক কথাবার্তা তিনি বলেছেন। সেগুলো যথেষ্ট আশা জাগা নিয়ে, এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে এই রাষ্ট্রকে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে ছাত্রদের অনুরোধে তিনি এই দায়িত্বটা নিয়েছেন। তবে তার এই নিয়োগকে আসলে অনুমোদন করেছে জনগণ, এবং সেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে এবং জনগণের অনুমোদনের মাধ্যমে তিনি যে দায়িত্বটা নিয়েছেন তার মাধ্যমে জনগণই যে প্রকৃত অর্থে এই রাষ্ট্রের মালিক এবং জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র শাসিত হওয়া উচিত সেই বিষয়টা তিনি সুন্দরভাবে বলেছেন। গত 17টি বছর ধরে আমরা একটা স্বৈর শাসনকে দেখেছি। সেই রাষ্ট্রপ্রধানের বক্তব্য আমরা শুনেছি, সরকার প্রধানের বক্তব্য শুনেছি। ঘৃণা, অন্যের প্রতি আক্রোশ, কাউকে নির্মূল করা, হত্যা করা, এই জাতীয় যে বক্তৃতা শুনে আমরা গত 16-17টি বছর কাটিয়েছি। তার থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে। তিনি পুলিশের রিফর্মের কথা বলেছেন, অর্থনৈতিক যে ধসে পড়া অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটার ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন যে সংবিধানের সংস্কার প্রয়োজন হবে, ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন, বিচার ব্যবস্থার কথা বলেছেন, এবং হত্যাকাণ্ডের সাথে, গুমের সাথে, জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের কথা বলেছেন। এই সব কিছু মোটা দাগে তিনি যা বলেছেন সেটাকে আমরা জাতির পক্ষ থেকে স্বাগত জানাই। কিন্তু এই বক্তব্যই শেষ কথা নয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে আরো আউটলাইন থাকা দরকার ছিল। একটা জাতির সংস্কারের প্রশ্নে যে মহান দায়িত্ব তাদের প্রতি জাতি অর্পণ করেছেন সেটার ব্যাপারে এই রাষ্ট্র সংস্কারের একটা সুনির্দিষ্ট রূপরেখা বা রোড ম্যাপ তার বক্তব্যের মধ্যে থাকা দরকার ছিল। আমরা কোনো অভিযোগ করছি না এই সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে। আমরা তাদেরকে সর্বান্তকরণে সমর্থন করছি, সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছি। কিন্তু জাতির একটা ক্রাইং নিড আছে। আপনি মনে রাখতে হবে যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। মানুষ, স্বজনহারা মানুষ বিচারের জন্য কান্না করছে। বঞ্চিত, গুমের শিকার, আয়নাঘর থেকে ফেরত আসা মানুষগুলো অসুস্থ, এখনো হসপিটালে আছে। হাজার হাজার আহত মানুষ হসপিটালে আছে। এত বছর ধরে চলে আসা জুলুমের কারণে সামাজিকভাবে যে বৈষম্য তৈরি হয়েছে, প্রত্যেকটা স্তরে এই দেশের মানুষকে ক্রমাগত কৃতদাস বানিয়ে তাদের উপর জুলুম নিপীড়ন করে যে অবস্থাটা তৈরি করা হয়েছে, তারা এখান থেকে দ্রুত উত্তরণ চায়। এটা সত্য যে একটা পরিবর্তন 16 বছর ধরে যে আবর্জনা তৈরি করে যে রাষ্ট্র কাঠামোকে তারা ভেঙে ফেলেছে, শুধু ভেঙে ফেলাই না, বৈরীভাবে স্থাপন করেছে, তার উপরে দাঁড়িয়ে এই সরকারকে কাজ করতে হচ্ছে। এটা কঠিন, কিন্তু সরকারকে যেটা করতে হবে যে অল্প মাত্র 2 সপ্তাহ হলেও তাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। আপনি প্রথম থেকে যদি এই উপদেষ্টাদের কার্যক্ষমতা তারা দেখাতে না পারেন, তারা যদি প্রমাণ করতে না পারেন যে তারা এই কাজটা আসলে করতে সক্ষম, তাহলে কিন্তু ক্রমাগত মানুষ হতাশ হয়ে পড়তে পারে। সেই হতাশার কারণে কিন্তু একসময় আবার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সেজন্য যেটা হওয়া দরকার ছিল, আমরা কিছুটা সমন্বয়হীনতা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ এবং ছাত্র যারা এই আন্দোলনের মধ্যে প্রধান ভূমিকা পালন করেছিলেন, তাদের সাথে এই সরকারের উপদেষ্টা পরিষদের একটা দৃশ্যমান একটা সমন্বয় কমিটি থাকা উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর পরামর্শ তাদের শুনতে হবে, কারণ রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এখানে আছে। সংবিধান সংস্কারের প্রশ্নে একটা রূপরেখা দরকার। এই রূপরেখা কে তৈরি করবে? শুধুমাত্র উপদেষ্টা পরিষদ তৈরি করলে তো হবে না। রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আলোচনা করতে হবে, ছাত্রদের সাথে তাদের আলোচনা করতে হবে, কারণ এই রূপরেখা পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টে আসবে তারা কিন্তু এটা রেটিফাই করবে। তো এখন যারা ভবিষ্যতে পার্লামেন্টে আসবেন তাদের সম্মতি যদি এখন আপনি না নেন, তাদের সাথে আলোচনা যদি না করেন, তাহলে তো এটা বাস্তবায়নযোগ্য হবে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে দ্রুত ডক্টর ইউনূসের সরকারের উচিত হবে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা, রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে তাদের আলোচনায় বসা। এরপরে হচ্ছে যে গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচারের একটা কাঠামো তৈরি করা, এবং সেই ব্যাপারে একটা সমন্বয় দরকার। এই সমন্বয়হীনতা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এদেরকে নামে সারা দেশে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, এলোমেলো ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আবার কিছু কিছু দুর্ঘটনা ঘটছে, আদালতে তাদের উপরে হামলা হচ্ছে, মানুষ তার ইমোশন প্রকাশ করছেন।
এই জায়গাগুলো আবার তাদের এই অর্জনকে ম্লান করতে পারে। সেক্ষেত্রে এই শেখ হাসিনা সহ এই গণহত্যার সাথে জড়িত যে বিপুল সংখ্যক মানুষ আছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে, তাদের বিচারটা কোন আইনে, কোন ট্রাইব্যুনালে, কোন আদালতে হবে, কি প্রক্রিয়ায় হবে, এই বিষয়টা খুব দ্রুত সুস্পষ্ট করা দরকার। আমরা প্রস্তাব রেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারটা হওয়া দরকার, কিন্তু তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ক্রিটিসিজমটা ছিল, এটা নানান কারণে আগের এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিরোধী দলের নেতাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপরে নিপীড়ন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটার ব্যাপারে একটা সমালোচনা তাদের আছে। সেই সমালোচনাগুলোকে অ্যাড্রেস করে এই আইনটাকে যুগ উপযোগী করা এবং সমালোচনার যাতে আর না হয় সেইভাবে আইনটাকে সংশোধন করা দরকার। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম এগুলো আগের সরকারের আমলে নিয়োগ দেওয়া রয়ে গেছে, এদেরকে বাদ দিয়ে যোগ্যতা সম্পন্ন তদন্তকারী নিয়োগ দেওয়া দরকার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিচারক প্যানেলে সেই গ্রহণযোগ্য ফেয়ার বিচারক প্যানেল দরকার। কারণ এই বিচার যদি সরকার সঠিকভাবে করতে না পারে তাহলে বিপ্লবের মুখ্য উদ্দেশ্যটা ব্যর্থ হবে। এবং গ্রিভান্স, মানুষের ক্ষোভ প্রশমিত করার জন্য প্রধান কাজ হচ্ছে মানুষকে বিচারের আওতায় নিয়ে আসা। এই কাজটা যদি প্রপারলি না করা যায়, আবার যদি বিচার ব্যবস্থাটা টেইন্টেড হয়, সমালোচনার যোগ্য হয়, তাহলে কিন্তু আমাদের অর্জনটা ব্যর্থ হবে। তারা যে অপরাধগুলো করেছে, এখানে মিথ্যা সাক্ষ্যের প্রয়োজন নাই, আনফেয়ার ট্রায়ালের প্রয়োজন নাই। সত্যভাবে, নিরপেক্ষভাবে, ফেয়ারলি আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি আমরা বিচার করি, তাহলেও তাদের প্রপার সাজা দেয়া সম্ভব। এবং এই প্রপার সাজা যদি ন্যায় বিচারের মাধ্যমে দেয়া যায়, তাহলে যেটা হবে যে মানুষের মধ্যে ক্ষোভটা কিন্তু থাকবে না। এই জায়গাটায় আমি মনে করি সরকারকে এখনই প্রবল দৃষ্টি দেওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতিরা চলে গেছে, সেখানে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু হাইকোর্টে এই দলবাজ বিচারপতিরা সংখ্যায় তো অনেক, 60 থেকে 70 জনেরও বেশি সংখ্যক বিচারপতি এখনো রয়ে গেছে। তাদেরকে কিভাবে অপসারণ করা যাবে, সেই জায়গায় কিভাবে ন্যায়পরায়ণ বিচারক বসাবেন, সেটা না হলে কিন্তু কোর্টগুলোকে আপনি ফাংশনাল করতে পারবেন না। এবং বিগত সরকারের আমলে যে আইন সচিব ছিল সে এখনো রয়ে গেছে, যাদেরকে আইন সচিবকে ব্যবহার করে নিম্ন আদালতকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। এই জায়গাটায় যদি হাত না দেওয়া যায়, তাহলে আপনি এই যে হতাশার জায়গাটা আছে, যেন পুলিশ ধরে আনছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কে, আগের পুলিশ, তো সেই জায়গায় জিজ্ঞাসাবাদ করে আপনি বের করবেন কি? তারপরে যে ম্যাজিস্ট্রেসি আছে, যে বিচারকরা আছে, তারা কি সাজা দেবে? কারণ তারা তো আগের সরকারের আমলে অ্যাপয়েন্টেড। এই বিষয়গুলোর ব্যাপারে এটাও একটা সমন্বয় কমিটি দরকার এবং সেই সমন্বয়ের মাধ্যমে বিচারের আউটলাইন তৈরি করা দরকার। জাতিসংঘে ইতিমধ্যেই অফার করেছে যে তারা তদন্তের ব্যাপারে, বিচারের ব্যাপারে সাহায্য করতে চায়। তাহলে সেই সাহায্যটা আমরা কোন ফর্মুলায়, কোন আইনি কাঠামোর মধ্য দিয়ে নিতে পারি, সেটাও নির্ধারণ হওয়া দরকার। এই প্রায়োরিটি গুলো আছে সরকারের কাছে। মানুষ নানান ধরনের দাবি জানাবে, কিন্তু সরকারকে বুঝতে হবে যে এটা একটা বিপ্লবী সরকার এবং একটা স্বল্প সময়ের জন্য সরকার। তাদের সব কাজ তারা করতে পারবেন না। তাদের প্রায়োরিটি সেট আপ করতে হবে যে কোন কাজটা সর্বাগ্রে দরকার, রাষ্ট্র সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, নির্বাচন কমিশনের সংস্কারের জন্য, বিচার ব্যবস্থার সংস্কারের জন্য, পুলিশ প্রশাসন এবং সিভিল ব্যুরোক্রেসির জন্য। কোন কাজটা করতে কতদিন সময় লাগবে, এরকম একটা রূপরেখা জাতির সামনে দেওয়া উচিত। তা না হলে মানুষ আবার বিক্ষুব্ধ হওয়ার একটা সুযোগ পেতে পারে।